শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 21 কার্তিক 1422 বাংলা আর নভেম্বর মাস চলছে। আজ নভেম্বরের 5 তারিখ আর আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার। তারিখ আমি একটু গন্ডগোল করে ফেলি, সেটা আমি অকপটে স্বীকার করি। আজকের এই দিনটি সুন্দরভাবে শুরু হয়েছে, নিশ্চয়ই সারাটি দিন খুব সুন্দর যাবে। সপ্তাহের শেষ দিন হিসেবে আপনাদের যা কিছু করণীয় আছে সেগুলোর প্রস্তুতি নিয়েই নিশ্চয়ই ঘর থেকে বেরোবেন। চমৎকার এই দিনটি শুরু করতে চাই রাঙা সকালের আয়োজন দিয়ে। প্রতিদিনের মতোই আজকেও প্রতিদিনের মতো দুজন অতিথি থাকছেন 2 ঘন্টা জুড়ে। তাদের সাথে কথা হবে, তাদের জীবনের গল্পগুলো আমরা জানবো আর তাদের সাথে গল্প করবো আমরা দুজন। আমি অদিতি, কিবিও থাকছি। শুভ সকাল আমার পক্ষ থেকে। চমৎকার একটি সকাল হবে আমিও প্রত্যাশা করছি, এবং চমৎকার সকাল হবার জন্য আমার মনে হয় যে সকাল সকাল একটু পরিকল্পনার প্রয়োজন, যে আজকে সারাটা দিন কিভাবে কাটাবো। আর পরিকল্পনা মাফিক যদি কাজগুলো আমরা করি তাহলে একেবারে সন্ধ্যার সময় বিশ্রামের সময় গিয়ে কিন্তু অন্যরকম একটা আত্মতৃপ্তিও পাওয়া যায়। যাই হোক, প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন সফল মানুষ, পুরো জীবন জুড়েই যার পরিকল্পনা। তিনি তার জীবনের গল্প আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে শেয়ার করবেন। আরিফুল হাসান অপু, চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছে। সকালবেলা কি ওঠা হয় ঘুম থেকে? সকালে আসলে মানে একটু কমই ওঠা হয়, তো মাঝে মাঝে ওঠা হয়। এবং এটা খুব বিরক্তি থাকে না যে মাঝে মাঝে সকালবেলা ওঠা? না, খুব যে বিরক্তি হয় তার আপনি মানে আমি অনেক সময় এক্সারসাইজ করি সকালবেলা। আচ্ছা আচ্ছা। আর আপনি জানেন যে যেহেতু আমি মার্শাল আর্ট করি, সেজন্য সকালে মাঝে মাঝে উঠতে হয়। ওকে, ইয়েস, খুবই ইম্পর্টেন্ট আসলে। মানে সকালের যে এক্সারসাইজ বা সকালের যে শুরু, এটা যদি বেটার হয় সারা দিনটা আসলে খুব ভালো কাটে। জি। মার্শাল আর্ট করেন আপনি, এছাড়াও আপনার প্রধান পরিচয়ের একটা হচ্ছে আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন, আপনি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা। তো এই যে বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ বা এরকম কিছু ঠিক করতে যাওয়া, কিছু রিপেয়ার করার ইচ্ছে, এগুলো কি ছোটবেলা থেকে ছিল? এটা আমার ছোটবেলা থেকেই ছিল আসলে। আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আসলে আমার এই আগ্রহটা ছিল। বাসায় বিশেষ করে কোনো খেলনা অথবা রেডিও এগুলি অনেকবার ভেঙেছি আমি। ভেঙে টেঙ্গে এগুলির ভিতরে কি আছে গবেষণা করার দেখতাম। জন্য। হ্যাঁ, গবেষণা বলতে কি, ওই সময় ছোটবেলায় তো আর মানে এত কিছু জানতাম না যে এটা কিভাবে ঠিক করবো। ভাঙতেই পারতাম আসলে, ঠিক আর করা হতো না আর কি। এভাবে করি একটা আসলে আগ্রহ তৈরি হয় আসলে প্রযুক্তির প্রতি। আমরা যতদূর জানি যে আপনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছেন, তাই না? তো ফেনীর কি স্মৃতি আছে আমাদের সাথে যদি একটু শেয়ার করেন? এনিথিং, ফ্রেন্ডের সাথে হতে পারে, পরিবেশগত হতে পারে, ফ্যামিলিগত হতে পারে। ফ্যামিলিগত আসলে সবচেয়ে বেশি। আমরা আসলে খুব জয়েন্ট ফ্যামিলি। আমরা আমার ফাদারদের 5 ভাই ওনারা। তো আমরা ছোটবেলায় আসলে আমরা সব কাজিন, আমাদের প্রায় 32 জন আমরা কাজিন। আমরা মূলত একই ঘরেই বড় হয়েছে বলা যায়। আমার দাদার একটা পুরনো ঘর ছিল, সেখানে আমরা একসাথে সবাই বড় হই। তো ছোটবেলা আসলে দিনগুলি খুব মজারই ছিল, সবাই একসাথেই। এখনো দেখা হয়, কিন্তু ছোটবেলার মতো করে তো আর না। আর আপনি 32 জন বললেন কাজিন, বিশাল ব্যাপার, অনেক বড় বাহিনী। তো সবাই মিলে নিশ্চয়ই বিভিন্ন ধরনের দুষ্টুমি করা হতো। খেলাধুলার জন্য তো বাইরের কারো দরকারই নেই। খেলাধুলা, হ্যাঁ, আমরা নিজেরাই টিম করতাম। আমরা নিজেরাই তখন ফুটবলটা একটু বেশি খেলা হতো, শেষের দিকে এসে ক্রিকেট টিমটাও আমরা করতাম। তো এক্স্যাক্টলি ফুটবল প্লেয়ার হিসাবে আমরা নিজেরাই একটা টিম, অলওয়েজ আমরা বিভিন্ন কম্পিটিশন অংশগ্রহণ করতাম। কেউ গোলকিপার, কেউ বিভিন্ন ইয়াতে আপনার পজিশনে খেলে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় খেলাধুলার মধ্যেই থাকতাম নিজেরা। আর অনেকগুলি সফলতাও ছিল আমাদের বিভিন্ন কম্পিটিশনে, এরকম এলাকা ভিত্তিক আর কি। তো ছোটবেলার এরকম অম্ল মধুর অনেক স্মৃতি নিশ্চয়ই রয়েছে, সেগুলো আপনার কাছ থেকে শুনবো আমরা বিস্তারিত। তবে আপনার সম্পর্কে একটু জানাই আমাদের দর্শকদেরকে ছোট্ট করে, তারপর আবারও ফিরছি আড্ডায়। আমাদের সাথে রয়েছেন আরিফুল হাসান অপু, যিনি একজন তরুণ উদ্যোক্তা। তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ই সফটের প্রধান নির্বাহী তিনি। 2004 সালে প্রতিষ্ঠিত ই সফট দেশে বিদেশের প্রায় 800 প্রতিষ্ঠানকে ওয়েব ভিত্তিক সেবা প্রদান করেছে। এছাড়াও বাংলাদেশের প্রথম হেলথ পোর্টাল doctorsbd.com এর প্রতিষ্ঠাতা তিনি। তরুণ উদ্ভাবক হিসেবে পরিচিত আরিফুল হাসান অপু অটোমেটিক প্রযুক্তির টিউবওয়েল, হাত বাড়ালেই পানি, 1-এর ভেতর 10 ফায়ার অ্যালার্ম প্রভৃতি তার উদ্ভাবিত উল্লেখযোগ্য প্রকল্প। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী মেলায় চ্যাম্পিয়ন ছিলেন বেশ কয়েক বছর। 2টি ব্ল্যাক বেল্টধারী আরিফুল হাসান অপু একজন মার্শাল আর্ট বিচারকও। 2006 সাল থেকে উশু খেলার জাতীয় এবং সাউথ এশিয়ান বিচারক হিসেবে কাজ করেছেন।
এ পর্যন্ত 100-র বেশি খেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বাচ্চাদের মার্শাল আর্ট শেখানোর জন্য গড়ে তুলেছেন একটি প্রতিষ্ঠান। আমরা তার এত এত কাজের যে পরিধি সেগুলো সব কিছু নিয়েই ছোট ছোট করে কথা বলার চেষ্টা করব। তবে যে গল্পে ছিলাম, ছোটবেলার গল্প শুনছিলাম তো, একটু ফিরি সেখান থেকেই। খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন যেটা বোঝা যাচ্ছে, আর পরবর্তী সময়ে যে মার্শাল আর্টে আসা সেটাও হয়তো তারই ধারাবাহিকতায় হয়েছে। একটু শুনি যে বাবা মায়ের আদর শাসন কেমন ছিল, বা তখন স্বপ্ন কি ছিল আপনাকে ঘিরে বাবা মায়ের? আসলে ওনাদের স্বপ্ন যে কি ছিল এটা বলা খুব মুশকিল, কারণ সব বাবা মাই চায় তার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ধরনেরই হবে, সবাই চায়। আমাদের দেশের কালচারটা এরকম, অ্যাটলিস্ট মুখ উজ্জ্বল করবে। জি, মুখ উজ্জ্বল করবে। তো আমার ফাদার ছিলেন আসলে এক্স এয়ারফোর্স ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে বাবা আসলে খুব বেশি আমাদের সাথে যে সময় কাটাতো তা না, মা আসলে সবকিছু দায়িত্ব পালন করতেন। তো এছাড়া আমার বড় বোন ছিলেন, সবার বড়। তো মায়ের দায়িত্ব অনেকখানি উনিই পালন করতেন, কারণ মা যখন বকাঝকা করতেন বা আপনার রাগারাগি করতেন তখন হয়তো উনি এসে সেভ করতেন, যেটা সব ফ্যামিলিতে হয়, বড় বোন থাকলে যা হয়। তো আমারও সেরকমই হয়েছে। আর এই তো, কখনো ইচ্ছে হয়নি যে আপনিও এয়ারফোর্সে কাজ করবেন, বা মানে হ্যাঁ আমার ডিফেন্সে ইচ্ছা কাজ ছিল। করবেন? আমি এক্সামও দিয়েছিলাম এয়ারফোর্সে, কিন্তু সময় হয়নি আর কি। আর আমি এক্সামও দিয়েছিলাম। আচ্ছা, নিজের কোনো এম ছিল কি যে এটা করবেন ওটা করবেন? আমার একটা এম ছিল, মানে আসলে প্রফেশনাল কোনো এম তেমন এটা ছিল না স্টুডেন্ট লাইফে বা যেমন ছোটবেলায়। তখন দুটো জিনিস নিয়ে আমি কাজ করতাম ছোটবেলা থেকেই। একটা হচ্ছে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তখন তো আইটি তেমন একটা ছিল না, জানেন যে টেকনোলজি নিয়ে খুব বেশি এই ভাঙ্গাচোরের কাজগুলি করা হতো। তখন ছোট ছোট সায়েন্স ফেয়ারগুলিতে আমি অংশগ্রহণ করতাম। আর তার পাশাপাশি আমি ক্লাস 8 থেকে আমি মার্শাল আর্ট করি। তো এই জন্য আমি আসলে ছোটবেলা থেকেই চিন্তা ছিল যে আমি এক সময় একজন নবীন বিজ্ঞানী থেকে একজন সিনিয়র সায়েন্টিস্ট হয়ে যাব। সাথে সাথে মার্শাল আর্টটা আসলে আমি মার্শাল আর্টের ব্যাপারে পরিবারে আর কি ছিল মার্শাল আর্ট করতেন? না, পরিবারে কেউ ছিল না। তাহলে ইন্টারেস্টেড হলেন কিভাবে? আমি আসলে ছোটবেলা থেকেই কেন যেন আমি ব্রুসলি আমার মানে খুব আগ্রহ ছিল। উনার পোস্টার আমি অনেক সময় আমার রুমে রাখতাম। তারপর মানে ছোট ছোট বিউ কার্ড আসলে রাখতাম আমি। এটা আমার পছন্দ ছিল আর কি। ঠিক আছে, আমরা এই গল্পে একটু পরে আবারও ফিরি, এবং ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে। দর্শক, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল দেখছেন আপনারা, আর আমাদের সাথে আজ প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা আরিফুল হাসান অপু। চলুন তার কাছে ফিরি আবারও। ছোটবেলার গল্প শুনছিলাম, পরিবারের গল্প হচ্ছিল। আপনার পড়াশোনা কম্পিউটার সায়েন্স নিয়ে, সেটা কি মানে এই লক্ষ্য স্থির করেই এগিয়েছিলেন, নাকি পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে এই সাবজেক্টটা ওই সময় ভালো লাগছে বা যেটা চান্স পেয়েছি সেটা একটা বিষয় হয়ে দাঁড়ায় তখন, তো এই ব্যাপারগুলো ছিল কিনা আপনার মধ্যে? না, ব্যাপারটা আসলে ঠিক এরকম না। আপনি জানেন যে ছোটবেলা থেকে যেহেতু আমার টেকনোলজির প্রতি একটু আগ্রহ ছিল, ওই টেকনোলজির আগ্রহটাই পরবর্তীতে আসলে কম্পিউটার সায়েন্সে কনভার্ট হয়ে যায়। আপনি জানেন যে পরবর্তীতে এসে কিন্তু কম্পিউটার সায়েন্স একটা একদমই লেটেস্ট টেকনোলজি। তো সেই ক্ষেত্রে ওইটার প্রতি আগ্রহটা খুব হয়ে যায়, এবং সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পরবর্তীতে আমার পড়াশোনা, এবং সেই আমার সাবজেক্ট অনুযায়ী আমি পরবর্তীতে ইনফরমেশন টেকনোলজির একজন উদ্ভাবক হয়ে আসি। আচ্ছা, তো মানে কম্পিউটার সায়েন্স পড়ার সময় আপনি মোটামুটি ঠিক করে ফেলেন যে আপনি এই ধরনের উদ্যোক্তা হতে যাচ্ছেন। কোনো ইনসিডেন্ট কি আছে, কোনো ঘটনা কি আছে যেটা দেখে আপনি উদ্বুদ্ধ হলেন? না, আসলে আমি কিন্তু জবও করেছি। আমি উদ্যোক্তা হওয়ার জন্য আপনার প্রথম থেকে আমার একটা আগ্রহ ছিল। তো যেহেতু আমার একটা আগ্রহ ছিল, এই আগ্রহটা বাস্তবায়ন করার জন্য আমি কিছুদিন আসলে জব করে দেখার চেষ্টা করি যে আসলে একজন উদ্যোক্তা হতে গেলে তার আসলে কি ধরনের পরিশ্রম করতে হবে। আমার প্রথম যে কোম্পানিটা ছিল ওয়েল গ্রুপ, আপনারা হয়তো চেনেন যে ওয়েল গ্রুপ বা ওয়েল ফুড যারা আছে, ওনাদের একটা সফটওয়্যার ফার্ম ছিলেন 2001-এ। তো তখন আসলে আপনার ওইখানে প্রায় ছিলাম 4 বছর। তারপরে আমি কোম্পানি করি 2004-এ। নিজে একটা কোম্পানি করে আসলে খুবই ছোট আকারে আর কি। না, কেন মনে হলো যে চাকরি কন্টিনিউ করবেন না? ওকে, আমার আসলে সবসময় ইচ্ছা ছিল, আপনি জানেন যেহেতু আমি ছোটবেলা থেকে যেমন স্কুলের প্রত্যেকটা কম্পিটিশন আমি থাকতাম, আমি বেশ কয়েকবার ক্যাপ্টেন ছিলাম। আমি সবসময় আসলে একটা মানে গ্রুপ এনভায়রনমেন্টে থাকে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে আমার টার্গেট ছিল যে আমি
একটা হচ্ছে যে আমার যে উদ্ভাবনগুলি সেগুলি আমি ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে আমার উদ্যোক্তা হওয়ার বিকল্প নাই। আপনি জানেন যে আমাদের দেশে উদ্যোক্তা আপনার অনেক ভালো ভালো প্রোডাক্ট থাকলেও এটা ইমপ্লিমেন্ট করা খুবই টাফ। তো সেই ক্ষেত্রে আমি যেখানে জব করি সেখানে আমার আসলে এই ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করা কঠিন হয়। আর রিস্ক ফ্যাক্টরও থেকে যায় কিছু। আমি কিন্তু দুই একটা কিন্তু আপনার মানে আমার যে আইডিয়াস, যেমন একটু আগে কথা হচ্ছিল আপনার সাথে যে মেডিকেল বেস যে পোর্টাল, এই আইডিয়া তো এখন না, এই আইডিয়া কিন্তু 2000 সালে করা, আমার মাথা থেকে এসেছিল। তখন আমি ডাক টিকিটের মাধ্যমে চিন্তা করছিলাম কিভাবে ব্লাড ডোনারদের ডেটাটা আমি কালেক্ট করতে পারি। তখন আসলে তো অনলাইন বাংলাদেশের সাথে জনপ্রিয় ছিল না। তো সেই জন্যই বলবো যে ইমপ্লিমেন্টেশন করা, সাথে হচ্ছে যে টিম অফ ফ্যামিলি কে আমি যাতে সাপোর্ট দিতে পারি, যে আমি উদ্যোক্তা হলে আমার সাথে আরো হয়তো একটা বড় গ্রুপ কাজ করবে, তাদের ফ্যামিলি এখানে আপনার আসলে মানে ও মূলত আসলে আমার সাথে থাকা মানে তার ফ্যামিলি আসলে আমার সাথে থাকা, ব্যাপারটা এরকম। এই দুটো কারণে মূলত আমার উদ্যোক্তা হওয়া আর কি। আচ্ছা, তো শুরু করলেন 2004-এ। জি, ইনিশিয়ালি কি ধরনের স্ট্রাগল করতে হয়েছে, বা শুরু করাটা আসলে কতটুকু স্মুথ ছিল? হ্যাঁ, শুরু তো খুবই ছোট আকারে ছিল। আপনি জানেন যে আমাদের দেশে ইভেন উইদাউট এনি ক্যাপিটাল অর ইনভেস্টমেন্ট শুরু করেছে আমার কোম্পানি। তো সেই ক্ষেত্রে, কারণ আমাদের ফ্যামিলিতে কিন্তু আপনার বিজনেসম্যান খুব একটা নেই, আমার বাপ চাচা সবাই হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডার ছিলেন। তো সেই ক্ষেত্রে বিজনেসে আসাটা অনেক ইজিয়ার ছিল না। তো ইনভেস্টমেন্ট একটা ফ্যাক্টর, সেটাও ছিল না। একটু তো স্ট্রাগল ছিলই প্রথম দিকে। আর আপনি জানেন যে সেই 2003-04 ওই সময়ে ওয়েব মার্কেট বা বাংলাদেশের ওয়েব এত জনপ্রিয় ছিল না। তো সে প্রথম দিকে আসলে বেশ স্ট্রাগল করতে হয়েছে, আস্তে আস্তে এটা কভার আপ হয়েছে আর কি। জি, প্রথম কোম্পানির ঠিক নাম, প্রতিষ্ঠানটার নাম ছিল ইসফট, রাইট? ইসফটের কার্যক্রম আসলে কি ছিল? ইসফট আসলে প্রথম বলতে ইসফট আমি এখনো আছে, ইসফটের প্রধান নির্বাহী আমি। তো ইসফট মূলত ওয়েব এবং ই কমার্স সলিউশন নিয়ে মূলত কাজ করে। আচ্ছা, আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা মূলত ওয়েব বেস সলিউশন গুলো আমরা প্রোভাইড করি। মানে ওয়েবসাইটের খুঁটিনাটি। ওয়েবসাইট কমপ্লিট সলিউশন, একটা ডোমেন হোস্টিং, পরবর্তীতে ডেভেলপমেন্ট এবং ওয়েব বেস কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে, ছোটখাটো সফটওয়্যার যেগুলি ওয়েব বেস, ওকে, সেগুলি আমরা মূলত প্রোভাইড করি। এগুলো আপনারা ডেভেলপ করেন? আমরা ডেভেলপ করি এবং পরবর্তীতে মেইনটেনেন্স এবং আপনার সাপোর্ট গুলি আমরা দিয়ে থাকি। চমৎকার। কতজনের মানে সদস্য সংখ্যা কত দিয়ে শুরু করেছিলেন আর এখন কততে দাঁড়িয়েছে? আসলে আমি প্রথম 3 বছর আমি আসলে একাই ছিলাম, ফার্স্ট 3 ইয়ার অলমোস্ট আমি পিয়ন, আমি সব। তো তারপর আস্তে আস্তে এখন আমাদের প্রায় 28 জনের একটা টিম এখন কাজ করে আর কি। হিউজ, এবং এটা বাড়তেই থাকবে, বিকজ সবাই টেকনোলজি সম্পর্কে অনেক বেশি সচেতন হচ্ছে। আমরা যখন আপনার সম্পর্কে বলছিলাম তখন অদ্বিতি বলছিল যে 800 ওয়েবসাইটকে আপনি এ পর্যন্ত সুযোগ সুবিধা দিয়েছেন। একটু দিয়ে একটা প্রমিনেন্ট ওয়েবসাইটের নাম যদি বলতেন। যেমন ধরুন আপনার প্রমিনেন্ট গভর্নমেন্টের মধ্যে আমাদের প্রচুর সাইট আছে। গভর্নমেন্টের প্রথম যেমন মিনিস্ট্রি অফ ডিফেন্সের সাইটটা আমাদের করা ছিল, যদিও এটা পরবর্তীতে ওনারা নিজেরা এখন দেখছেন। এছাড়াও আমরা আপনার বিভিন্ন মিনিস্ট্রির জন্য আমাদের সাইট করা আছে, বিভিন্ন আপনার যেমন কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, ডিফেন্স পারচেজ, এসএফসি নেভি, এসএফসি আর্মি, এগুলি সবই আমাদের করা। এখন আমরা কন্টিনিউ এই সাপোর্ট গুলি আমরা দিয়ে যাচ্ছি। এর বাইরেও গভর্নমেন্ট প্রচুর সাইট আছে, বিভিন্ন জেলা পরিষদ, আপনার উপজেলা, তারপর হচ্ছে আপনার গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইট গুলি আমরা করি। অনেকে আছে, আসলে এত লম্বা লিস্ট নাম বলা খুব মুশকিল। এই জন্যই বলছিলাম যে দুই একজন প্রমিনেন্ট যেটা মনে আছে আর কি। আচ্ছা, এইটা তো আপনি শুরু করলেন, এবং একটা থাকে না যে ইনিশিয়ালি একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, যে এই পরিমাণ অর্থ এটার পেছনে ব্যয় হলো বা এরকম কোনো কিছু। যদিও আমরা জানি যে কি বা করার আছে, একটা কম্পিউটার নিয়ে বসে গেলেই তো হয়। আসলে কি পরিমাণ অর্থ দিয়ে শুরু করতে হয়েছিল? আসলে আপনি ঠিক প্রথম যেটা বলেছেন ব্যাপারটা তাই, আসলে একটা কম্পিউটার নিয়ে শুরু করা আমার, কারণ প্রথম দিকে আসলে ইনভেস্টমেন্ট করার মতো অবস্থাও ছিল না। আর আপনি তো জানেন যে আমাদের দেশের যে ব্যাংক বা অন্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে, ওনারা আসলে আপনার এই ধরনের কোম্পানিগুলিতে এমনিতেই ইদানিং অবশ্য চেঞ্জ হয়েছে, ইদানিং দিচ্ছে, কিন্তু তখন তো সফটওয়্যার বা ওয়েব এগুলো অনেকে বুঝতেও না ঠিক মতো, যার কারণে এই ধরনের ফান্ড পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। তো আমি আসলে ওই একটা কম্পিউটার যেটা বললেন, আসলে ওইটা নিয়ে আসলে শুরু করি আমি। তো আমার যে কম্পিউটারটা ছিল, তো যার কারণে ওইভাবেই আসলে শুরু করা। ওইভাবে আমি পরবর্তীতে আমি নিজেই মুভ করতাম, বোঝানোর চেষ্টা করতাম লোকজনকে এটা আসলে বেনিফিটটা কি, এভাবে করে আসলে এগিয়ে আসা আর কি। আচ্ছা, এবং এই এগিয়ে যাওয়ার গল্পটা বেশ লম্বা, এত দূর পর্যন্ত এগিয়ে আসা, সেটা আমরা নিশ্চয়ই বিস্তারিত শুনবো। আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক, আশা করছি মাছরাঙা ছেড়ে কোথাও যাবেন না, আমরা ফিরছি একটু পরেই। বিরতির
পর আরো একবার স্বাগত জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। টিভিআই এবং অদিত আপনাদের সঙ্গে রয়েছে এবং আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তরুণ উদ্যোক্তা আরিফুল হাসান অপু। তার কাছে আমরা আবারও ফিরছি। যে প্রসঙ্গে ছিলাম একটু আগে, মার্শাল আর্ট, হ্যাঁ, এবং আইটির প্রসঙ্গে একটু পরে মার্শাল আর্টে আপনি ব্রুসলির ফ্যান ছিলেন এবং তখন থেকেই আগ্রহ ছিল যে মার্শাল আর্ট শিখবেন। কোথায় শিখলেন, শুরুটা করলেন কোথায়? আচ্ছা, আমি প্রথম দিকে আসলে ব্রুসলির বিভিন্ন বই আপনার কেনার চেষ্টা করতাম এবং আমাদের যেসব আত্মীয় স্বজন বাইরে থাকে ওনাদের মাধ্যমে কিছু বই আনার চেষ্টা করতাম আমি বাইরে থেকে। তখন ইন্টারনেট তো আসলে এরকম বিস্তৃত ছিল না, তো তাছাড়া আমরা গ্রামে থাকতাম তখন। তো পরবর্তীতে এসে আসলে আমি আমি খুব মানে আমার জন্য গুড লাক যে আমি ব্রুসলিরই সরাসরি স্টুডেন্টের স্টুডেন্ট, মানে মাস্টার এট গোকো গ্যালেঞ্জের স্টুডেন্ট ওস্তাদ হাজি আমির রহিম, আমাদের বাংলাদেশি স্টুডেন্ট, আমেরিকা থেকে কুন্ডুর উপর উনি আপনার শিখে আসেন। পরবর্তীতে উনার কাছে আমি আসলে শিখি। উনি ফেনীতে যেতেন সপ্তাহে একদিন, আর এর বাইরে মাঝে মাঝে আমি ঢাকায় এসে ওনার কাছ থেকে আসলে প্র্যাকটিসটা পরবর্তীতে প্রায় 5 বছর আমি টানাই প্র্যাকটিস করি। এটা কি মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়? না, এটা আসলে আমার স্টুডেন্ট লাইফে। আমি আসলে আপনার যখন ক্লাস 9-এ পড়ি, ক্লাস 8 থেকে আমার আসলে এটার প্রতি ছোটখাটো বই টই নিয়ে আগ্রহ তৈরি হয় এবং আস্তে আস্তে প্র্যাকটিস চেষ্টা করি। আর 9 থেকে আমি আসলে ওই স্কুলে ভর্তি হই। এটা ফেনীতেই ছিল স্কুলটা, ফেনী স্টেডিয়ামে। তো সেখান থেকে আমি আপনার 93-94-এ এসে আমি ব্ল্যাক বেল্ট পাই জিতকুন্ডুর উপর। বাহ, চমৎকার। আপনি বলছিলেন যে ব্রুসলির পোস্টার, ভিউ কার্ড এসব সংগ্রহ করার একটা শখ ছিল। ভিউ কার্ড ব্যাপারটা কিন্তু এখন একদম উঠেই গেছে। একটা সময় ছিল ভিউ কার্ড সংগ্রহ আমরা সবাই করতাম, কিন্তু কম বেশি পছন্দের তারকাদের ভিউ কার্ড সবার কাছেই থাকতো। কিছু বিষয় এখনো মুখে হাসি এনে দেয় কিন্তু পুরনো কথাগুলো মনে করলে। ঠিক আছে, মার্শাল আর্ট প্রসঙ্গে আমরা পরে আবারও আসি। আপনার প্রতিষ্ঠান নিয়ে কথা হচ্ছিল, সেখানে আসি। আপনি বলছিলেন যে যে সময়টাতে আপনি শুরু করেছেন সেই সময় মানুষের খুব পরিচিত নয় এই আইটি রিলেটেড বিষয়গুলো। তো একটা ব্যবসা শুরু করা মানে হচ্ছে বেশ কিছু মানুষকে আগ্রহী করতে তুলতে হবে, যারা আপনার কাস্টমার্স হবেন, বায়ার্স হবেন। শুরুতে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে? আসলে শুরুতে ওয়েব ধরুন 2004-এর দিকে, তখন তো ওয়েব একদমই নতুন আমাদের দেশে। তখন এই ব্যাপারগুলি আসলে কি অনেকে ঠিকভাবে বুঝতে পারতো না। অনেকে বুঝতো, অনেকে বুঝলেও আসলে এটা আবার চালানো ডিফিকাল্ট মনে করতো। তো সেই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াগুলি খুব মিশ্র থাকতো। যে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলতো যে এটা আবার কি, এটা দিয়ে কি করব, বা এটা যে অ্যাকচুয়াল যে বেনিফিটটা, এই জিনিসটা অনেক সময় তারা বুঝতে পারতো না। তো ওইটার বোঝার হারটা খুবই কম ছিল। 100 জনের 2-1 জন হয়তো বুঝতে পারতো, তাদেরকে দিয়ে আমরা আমাদের কোম্পানিটাকে রান করাতাম। তো বাট এটা চেঞ্জ হয়েছে, একটু সময় লেগেছে আর কি, আস্তে আস্তে চেঞ্জ হয়েছে সব। আমার কাছে কেন জানি মনে হয় যে 2004 বলি বা 2000 সাল বলি, 2015 সালে আমরা যতটা টেকনোলজি ফ্রেন্ডলি হয়েছি তার অনেকখানির ক্রেডিট গোস টু ফেসবুক। কজ ফেসবুকটা আছে বলেই হয়তো আমরা, আপনি ডক্টর বিটির কথা আসছিল, যে আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি আমার একজন ডক্টরের দরকার, আমি কার হেল্প পেতে পারি, বা আমি ইউটিউবে একটু খোঁজ করে দেখি আমার এরকম কোনো জাতীয় কোনো ভিডিও আছে কিনা। আপনার কি মনে হয় যে আপনাদের এই প্রোগ্রেসের জন্য ফেসবুক কিংবা আপনারা যে ধরনের কাজগুলো করছেন কতটুকু হেল্প করছেন? না, ফেসবুক তো অবশ্যই, আপনার ফেসবুকের কারণে হয়তো টেকনোলজি অনেকেই আপনার একদম, আমি দেখেছি যে একজন রিক্সাওয়ালাও কিন্তু এখন ফেসবুক ইউজ করে। এটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। বাট আরেকটা ব্যাপার, যদি আপনার দেশের আপনার ইন্টারনেট যে আপনার মুভমেন্ট, একদম রুরাল পর্যন্ত যে মুভমেন্ট, এটা যদি ঠিকভাবে না হতো তাহলে কিন্তু আবার এই কাজগুলি হতো না। তো প্রথম আমি ক্রেডিট দিব আসলে ইন্টারনেটের যে আপনার একদম যে ডিজিটাল ডিভাইড যেটা, এবং শহরে গ্রামে সব জায়গায় ইন্টারনেট চলে গেছে, এটা একটা প্রথম ক্রেডিট, যে ওইটা একটা বড় পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে তো অবশ্যই গুগল আর ফেসবুক, অবশ্যই একটা বড় পার্ট। পরবর্তীতে ফেসবুকের কারণে এখন আসলে সবারই, আপনি জানেন যে সবারই এক একটা অ্যাকাউন্ট আছে। ঘুম থেকে উঠি ফার্স্ট আগে ফেসবুক, ঘুমোতে যাওয়ার সময় ফেসবুক, এবং ওয়ালে গেলে মোটামুটি জানা যায় কোথায় কি হচ্ছে না হচ্ছে। ওকে, আপনাদের এই প্রতিষ্ঠান 800টি ওয়েবসাইট তৈরি করলো। তার মানে কি কেউ ব্যক্তি থেকে উদ্যোগ থেকেও যদি আগ্রহ পোষণ করে যে আমার একটা ওয়েবসাইট দরকার, আমরা এই ধরনের, তাহলে আপনার সেই সেবাটাও করি। আমি আসলে ব্যক্তি অনেকেরই আছে, আপনি চিনেন যে আমাদের রাবেয়া খাতুন, উনি মনে হয় কথা সাহিত্যিক, মেবি বিখ্যাত কথা সাহিত্যিক, ওনার জন্য আমি সাইট করি সেই 2002-3। তো তখন আপনার সাগর ভাইয়ের, ফরিদুল্লাহ সাগরের আম্মা, ওনার সাথে পরিচয় সুবাদে ওনাকে আমি বোঝাতে সমর্থ হই যে আসলে এটা ইম্পর্টেন্স এটা কি।
তো সেক্ষেত্রে অনেকেই পার্সোনাল সাইটও কিন্তু আসলে করছে। তখনও ছিল, এখন তো আরো বেড়েছে আসলে। জি জি, তখন থেকে এখন যে পরিবর্তনগুলো হয়েছে পজিটিভ পরিবর্তনই বেশি হয়েছে এবং সেই জন্যই আপনার প্রতিষ্ঠানটি সেবা প্রদানের ক্ষেত্রেও এখন অনেক বেশি এগিয়ে গেছে সামনের দিকে। এরপরেই তো আস্তে আস্তে অন্যান্য প্রজেক্টগুলো, যেমন ডক্টরস বিডির কথা যদি আমরা বলি, সেটা তো পরবর্তী সময়ে করা, তাই তো? ডক্টরস বিডি আসলে আর ইসফট মোটামুটি একই সময়ে মানে করা। তো ইসফটটা ছিল আমার আসলে মূলত ওইটা দিয়ে আমি চলতাম, আর বা আমার ফ্যামিলিতে কিছু কিছু কন্ট্রিবিউট করতাম। আর ডক্টরস বিডিটা ছিল একদমই আমার মানে মানুষকে একটু সাপোর্ট দেয়া, যে একটা ডিরেক্টরি, মেডিকেল ডিরেক্টরি। মানুষ আমাদের দেশে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা খুব সঠিক টাইমে আপনার সঠিক ডক্টর কিন্তু আমরা পাই না। যখনই একদম অবস্থা খুব খারাপ তখন একদম হয়তো ওই ডক্টরকে পাচ্ছে। তো এই ইনফরমেশনটাকে খুব আপনার ছড়িয়ে দেওয়ার জন্য মূলত আমার ওই ডিরেক্টরিটা ছিল। তো এটা যেহেতু আপনার সেবামূলক ছিল, তো এটা পাশাপাশি ছিল আসলে, নন প্রফিট টাইপের ছিল। ওখানে দুটো বেশি ছিল, একটা হচ্ছে ডক্টর ডিরেক্টরি আর একটা হচ্ছে আপনার ব্লাড ডোনার ডেটাবেস ডিরেক্টরি। আচ্ছা, এই দুটোই বেশি ছিল আর কি, বেশি চলতো। এখন তো আরো কিছু সার্ভিস যোগ হয়েছে সেখানে, বর্তমান অবস্থা নিয়ে একটু শুনি। বর্তমান আমরা এই সাইটটাকে আসলে রিশেপ করছি। আমরা এখন পর্যন্ত খুব বড় আঙ্গিকে আমরা মার্কেট আনি না, অনেকগুলি পার্ট। আমরা এটাকে একটু অন্য বেশ কয়েকটা পার্ট এখানে যোগ হচ্ছে। যেমন একটা বড় পার্ট হচ্ছে আপনি এখন অনলাইনে বাংলায় ডক্টরের কাছ থেকে পরামর্শ নিতে পারছেন একটা নির্দিষ্ট টাইমে। আপনি আপনার ইনফরমেশন সাবমিট করার পরে 24 ঘন্টার মধ্যে ডক্টর অনলাইন আপনাকে বাংলায় আপনার রিপ্লাই করবে। তারপর আমরা সারা বাংলাদেশের ডক্টরদের একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমরা চালু করছি। তো সেটাও কিন্তু আপনার অনলাইনেও আপনি দিতে পারেন আপনার বুকিংটা, এবং অফলাইনেও আমাদের কল সেন্টারের মাধ্যমে এটা দিতে পারেন। তো সেক্ষেত্রে এটা আসলে মানুষের জন্য দুই দিক থেকেই হয়তো ইয়া হবে, যে প্রথম হচ্ছে যে আমি তাদেরকে একটু সাপোর্ট দিলাম ফর বেটার হেলথ সার্ভিসেস, আর এটা কিছু বিজনেস চিন্তা আমাদের আছে, হয়তো সামনে হয়তো আসতে পারে। আচ্ছা, আমরা নিশ্চয়ই আপনার সামনের চিন্তাগুলো নিয়েও কথা বলবো। সংবাদটা জেনে আসি তার আগে। সময় হয়ে গেছে মাছরাঙা সংবাদে। সংবাদ জানতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সাব্বির অপেক্ষা করছে আমাদের জন্য। শুভ সকাল। শুভ সকাল অতিথি। দর্শক দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। দেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাব্বির আহমেদ। সংবাদে ফিরবো আবহাওয়া বার্তা নিয়ে। দর্শক ফিরে যাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির ফিরে আসবার জন্য। ধন্যবাদ কিবরিয়া। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আড্ডা। তরুণ উদ্যোক্তা আরিফুল হাসান অপু, তার কাছে ফিরছি। হ্যাঁ, আমরা আপনার প্রকল্পগুলো নিয়ে কথা বলছিলাম, ডক্টরস বিডি নিয়ে ইনফ্যাক্ট কথা হচ্ছিল। একটা হচ্ছে সাধারণ মানুষ ডক্টরস বিডিতে যাবে, ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করবে এবং ডক্টরের সাথে কানেক্ট হবে। আর আপনারাও ডক্টরস বিডির মানে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছেন, ডক্টরদের ডাটা কালেক্ট করে সেখানে করছেন। এতে আপনাদের প্রফিটটা আসছে কিভাবে, লাভটা হচ্ছে কিভাবে? আচ্ছা, এই মুহূর্তে আসলে আমাদের প্রফিট নেই বললেই চলে, যেহেতু আমার ইসফট হচ্ছে একটা মাদার কোম্পানি। এটার মাধ্যমে আমাদের রুটি রুজি, এটার মাধ্যমে আমরা চলি। তো আপনার ডক্টরস বিডিতে এখন আসলে তেমন কোনো ইনকামই নেই, বাট আমাদের কিছু প্ল্যান আছে। আমরা অনলাইন কনসালটেন্সি এবং আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা একটা ফি ধরবো। এটা হয়তো সামনে আসতে দিয়ে হয়তো ধরবো। আগে আসলে আপনি জানেন যে আমাদের দেশে এই ব্যাপারগুলি, এই কালচারগুলি এখনো গড়ে ওঠেনি। এটা হয়তো আস্তে আস্তে লোকজন যখন জানবে, যখন সার্ভিস পেতে শুরু করবে, পরবর্তীতে গিয়ে আমরা এটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন থাকে। আমাদের এখন যে মার্কেট একেবারে দৌড় করায় দরজায় নিয়েছে, তারপর আমাদের আসলে মূল টার্গেটটাই হচ্ছে যে কমপ্লিটলি একদম একটা ট্রাস্ট বিল্ড করা। আসলে এটা হেলথ সেক্টরে একটা কমপ্লিটলি ইলেকট্রনিক একটা গেটওয়ে টু পেশেন্ট এন্ড আপনার ডক্টরস। এটা একটা ট্রাস্টের একটা বড় ব্যাপার আছে। এই ট্রাস্টটা যদি অর্জন করতে পারি, তখন আসলে বিজনেস হতে পারে আসলে। তো প্রথমে আমরা, আপনি বলছিলেন যে যেহেতু এখন কল সেন্টার কাজ হচ্ছে, সেখানেও ডক্টরস রয়েছেন তো? জি, যারা সেখানে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে। তাহলে এটা যে একটা পুরোপুরি নন প্রফিট অর্গানাইজেশন হয়, তাহলে নিশ্চয়ই আপনার অন্য প্রতিষ্ঠানের লভ্যাংশ এখানে ব্যয় করতে হবে। এই মুহূর্তে আসলে পুরোপুরি তাই। এই মুহূর্তে আপনার অন্য প্রতিষ্ঠানের লভ্যাংশই আপনার এসছে। আর ডক্টরস বিডিতে আমাদের একজন ইনভেস্টর এসছে। আসলে আমার এই যেটা বললাম যে একজন উদ্যোক্তার জন্য আসলে খুব একটা ড্রিম থাকে যে কোনো এক সময় তার প্রকল্পটা বড় হবে, ইনভেস্টর আসবে। আমারটাও তাই হয়েছে। আমাদের দীর্ঘ এই সময় করার পরে আমার এই বছরের প্রথম দিকে আমি একটা ভালো ইনভেস্টর পাই। তো উনি নিজেও আসলে এক সময় আমার এখান থেকে আপনার ওনার ফ্যামিলির জন্য একটা ব্লাড ডোনার কালেক্ট করেছিলেন।
এই জিনিসটা প্রায় 7-8 বছর আগে, বাট সেই জিনিসটা উনি যখন নিয়েছিলেন তখন উনি অনেক ছোট উদ্যোক্তা ছিলেন, উনি নিজে উদ্যোক্তা। পরবর্তীতে এসে উনি এখন আল্লাহর রহমতে অনেক বড় জায়গায় চলে গেছে, বাট উনার মাথার মধ্যে ছিল ব্যাপারটা। পরবর্তীতে এসে আমি যখন উনাকে আবার বললাম, উনি আমাদের এখানে নতুন করে ইনভেস্ট করেছে, তো সেই ক্ষেত্রে এখন পুরোপুরি ওই ইনভেস্ট থেকে আমরা চলছি আর কি। জি, আর কি কি প্রকল্প আছে এইসবের পাশাপাশি? এসবের পানি পাশাপাশি নিয়ে, টিউবওয়েল নিয়ে বোধহয় একটা প্রকল্প আছে। না, এগুলি আসলে এটা স্টুডেন্ট লাইফে ছিল। নবীন উদ্যোক্তা, নবীন বিজ্ঞানী ছিলাম, তখন মূলত আসলে এই প্রজেক্ট গুলি ছিল আমার। টিউবওয়েল, হাত বাড়ালেই পানি, যেটা মানে হাত নিয়ে পানি পড়বে, তারপর সেটার জন্য আমি জাতীয় পুরস্কারও পাই আপনার ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি ফেয়ারে। তো পরবর্তীতে আসলে আপনার এই প্রজেক্টটা নিয়েও কিন্তু আমি অনেকজনের কাছে যাই, যে এই প্রজেক্টটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা আরো কিভাবে আমি ডিপলি রিসার্চ করতে পারি। এই ফ্যাসিলিটি গুলি আসলে আমাদের দেশে খুবই কম। পরবর্তীতে আমি কিন্তু একটু হতাশ হয়ে পড়ি এই প্রজেক্টগুলি নিয়ে। এই জন্য আমি কিন্তু এই প্রজেক্টগুলি ওই 2002 এর পরে আমি খুব একটা আসিও নি, এদিকে কাজ করিনি। তবে ওই সময়টাতে বেশ কিছু প্রজেক্ট আপনার ছিল, হাত বাড়ালে পানি ছাড়াও একের ভিতর 10। জি জি। এর মধ্যে আসলে সেই 10 কি? একের ভিতরে 10-এ বেশ কিছু প্রজেক্ট ছিল, যেমন ধরুন আপনার ফায়ার অ্যালার্ম ছিল, বার্গলার অ্যালার্ম ছিল। ইন্টারেস্টিং জিনিস ছিল আপনার মাউন্টেন রোড সিকিউরিটি। আপনি দেখবেন যে পাহাড়িয়া রাস্তায়, আঁকা বাঁকা রাস্তায় এক পাশের গাড়ি আরেক পাশে কিন্তু দেখা যায় না। অনেক সময় দেখা যায় যে সরু রাস্তা হওয়ার কারণে মুখামুখি অ্যাক্সিডেন্ট করে। আমার ওই সার্কিট দিয়ে আসলে যখন একটা গাড়ি আসবে অপর পাশ থেকে, অন্য পাশে গাড়ি দেখবে আসলে ওই পাশ থেকে গাড়ি আসছে, এরকম আসলে প্রায় 10 ধরনের কাজ করা যেত আর কি এই সার্কিটের মাধ্যমে। ওকে, এখন পর্যন্ত তার মানে আমরা বলতে পারি যে ইসফটি হচ্ছে সাকসেসফুল একটা ইনস্টিটিউশন, মানে কোম্পানি। ইসফট সাকসেসফুল আপনি বলতে পারেন। ডক্টরস ভিডিও বলবো, ডক্টরস ভিডির সাকসেসটা একটু ভিন্ন মাত্রায়। এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল শেয়ার করবো কেন আমি বলবো যে এটা সাকসেসফুল। কিছুদিন আগেই এক আপনার বৃদ্ধ বাবা মা আমার অফিসে আসার পর আমাকে একদম জড়িয়ে ধরে, আমি তো চিনি না। তো পরবর্তীতে আপনার আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা, তো বলল যে উনার সন্তান একদিন আপনার এই রক্তের জন্যই রাত 2টা বাজে এই রক্তের জন্য ছেলে মারা যাচ্ছিল। পরবর্তীতে কোনো একজনের মাধ্যমে সে আমাদের ভার্চুয়াল ব্লাড ডোনার ডেটাবেস থেকে ব্লাড ডোনারকে ফোন দেন এবং রাত 2টা বাজে এসে ব্লাড দিয়ে যায়। তো এই যে এসে উনি দোয়া করে গেলেন, এটাও আমার জন্য আমি মনে করি একটা বড় সাকসেস, যে আমার ইনকাম না হলো যে ওনাকে যে আমি একটু সাপোর্ট দিতে পারলাম, একজন লোকের জীবন বাঁচানোর জন্য যে একটু সাপোর্ট দিলাম, এটাও আমার জন্য একটা বড় সাকসেস। যেহেতু মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আপনি গড়ে তুলেছেন ডক্টরসপিডি.কম, তাই এখানে বোধহয় সাকসেসের ডেফিনিশনটা একটু আলাদাই হবে, একটু আলাদা আর কি। এটা আসলে আমার মনে শান্তি পাই, এটা দিয়ে হয়তো আমার পেট ভরে না, বাট মনটা ভরে যায় আসলে। রাইট, এবং অবশ্যই তো এইসব কাজের জন্য প্রশংসা থাকে। ব্লাড নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদের কেন জানি মনে হয় যে লাইক আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, সো আমার একটা কমিউনিটি থাকা উচিত এ পজিটিভ গ্রুপের, অন্তত 10 থেকে 15 জনের সাথে, লাইক ভাইস ভার্সা। ওর যদি কোনো প্রবলেম হয় আমি গিয়ে দাঁড়াবো, আমার যদি কোনো প্রবলেম হয়, এবং কানেক্টেড থাকা উচিত। এরকম ছোট ছোট কমিউনিটি যদি পুরো বাংলাদেশেই গড়ে ওঠে, তাহলে ব্লাড কেন্দ্রিক এই প্রবলেমটা বোধ হয় থাকে না। হ্যাঁ, এবং ডক্টরসপিডি নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমরা ভবিষ্যৎ প্রকল্প নিয়ে একটু কথা বলতে চাই। কি ধরনের ইনফরমেশন টেকনোলজি নিয়ে ভবিষ্যতে কাজ করার আছে? আমরা যেহেতু আসলে এখন ওয়েব এনেবল সার্ভিসেস গুলি নিয়ে আমরা কাজ করি, ভবিষ্যতে আসলে আমাদের কোম্পানির মেইন টার্গেট হচ্ছে ওয়েব বেস বিভিন্ন ধরনের সার্ভিসেস আপনার নিয়ে আসা। যেমন ভেরি রিসেন্ট আমরা ওয়েবের নতুন একটা চালু করেছি বাংলাদেশে, সেটা হলো ইলেকট্রনিক জার্নাল সিস্টেম। এটা মূলত আমরা রিসার্চ এবং আপনার যারা পাবলিকেশন যারা করে তাদের জন্য মূলত। তো এর মাঝে ঢাকা মেডিকেল, আপনার বিসিপিএস, ঢাকা শিশু বারডেম সহ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এই ইলেকট্রনিক জার্নাল সিস্টেমটা আমাদের শুরু করেছে ইউজ করা। এতে করে দুটো জায়গায় আসলে আমরা উপকৃত হচ্ছি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সার্চ ইঞ্জিন যে আছে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে, আমাদের দেশের কিন্তু প্রচুর রিসার্চ হচ্ছে, আপনি জানেন, ডক্টর বলেন বা অন্যান্য জায়গায় আমাদের দেশ থেকে কিন্তু অনেক বড় বড় সায়েন্টিস্ট বাইরেও কাজ করছে। তো ইনফরমেশন গুলি যে আপনার ইন্টারন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টেড করা, এটার জন্য এই ইলেকট্রনিক জার্নালটা আমরা চালু করেছি এবং আমরা আশা করছি এটাকে সামনে আমরা হয়তো অনেক দূর নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোম্পানির সাথে সাথে কান্ট্রি ব্র্যান্ডিংটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোর হবে আমি মনে করি। এটা আমাদের আসলে একটা নিউ প্রজেক্ট, এটা নিয়ে কাজ করছি আমরা এখন। বেসিসের কার্যক্রম সম্পর্কে একটু শুনতে চাই। আচ্ছা, বেসিস, হ্যাঁ, আপনি জানেন যে বেসিস সফটওয়্যার অ্যাসোসিয়েশনের আপনার এটা সফটওয়্যার কোম্পানিদের জন্য একটা ট্রেড বডি অর্গানাইজেশন। এটা এখানে প্রায় এখন 1000-এর অধিক
মেম্বার আছে। 1997 আসলে এটা এস্টাবলিশ হয়। তো আমি আসলে বেসিজে কাজ করি 2009 সাল থেকে। প্রথম ছোট ছোট অ্যাক্টিভিটি দিয়ে করতে করতে আমি আসলে গত বছরের সাথে বেসিজের নির্বাচিত পরিচালক হয়ে আসি, এবং নির্বাচিত পরিচালক হিসাবে আমি ওয়েব কন্টেন্ট এন্ড ই মার্কেটিং এখানকার ডিরেক্টর ইনচার্জ হিসেবে কাজ করি। এর বাইরেও বেসিজের আপনার স্টুডেন্টসদেরকে নিয়ে একটা ফোরাম আছে, বেসিস স্টুডেন্টস ফোরাম। আমি সেটা মূলত আসলে হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন আজকে তথ্য প্রযুক্তি যে আপনার যে ড্রিভেন, এটার একটা বড় পার্ট কিন্তু এই যারা ইয়ত সঠিক যে দিক নির্দেশনা দেয়া, এটা মূলত আমরা বেসিস থেকে করে থাকি। এটা একদম মূল লক্ষ্য যদি বলেন, আমাদের টার্গেটটা হচ্ছে যে একাডেমি এবং আপনার ইন্ডাস্ট্রি এটার মধ্যে একটা ব্রেজিং তৈরি করা। এই মুহূর্তে আমাদের প্রায় 100 বিশ্ববিদ্যালয়ের অধিক প্রতিষ্ঠানে আমাদের অ্যাক্টিভিটি আছে, প্রায় 2.5 লক্ষ স্টুডেন্ট আমাদের সাথে কাজ করে। আমরা মূলত তাদেরকে একটা ড্রিম দেখাচ্ছি অ্যাকচুয়ালি, যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আসলে কিভাবে আমাদের দেশটাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাব। আলটিমেটলি তারাই কিন্তু মেন এই মুহূর্তে। সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাংলাদেশের প্রোগ্রেস কি রকম, মানে এখন পর্যন্ত? বাংলাদেশের প্রোগ্রেস অনেক বেটার। আপনি জানেন গভর্নমেন্ট অনুযায়ী প্রায় আমরা এখন 250 মিলিয়নে আছি। আমাদের বেসিসের একটা টার্গেট আছে 2018 এর মধ্যে আমরা $1 বিলিয়ন আমরা হয়তো আর্ন করব। এটা আমাদের একটা ড্রিম আছে, আমরা ওইভাবে আসলে এগিয়ে যাচ্ছি। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েদের অংশগ্রহণ কম। আপনি নিজে যেহেতু অনেকদিন ধরে কাজ করছেন, আপনার নিজস্ব প্রতিষ্ঠান আছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে আমি নিজেও কিন্তু আমার প্রতিষ্ঠানে যখন জব দেওয়ার চেষ্টা করি তখন মেয়েদেরকে প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করি, কারণ আপনার মেয়েদের সুবিধা আছে অনেক। হ্যাঁ, তো দিনে 3-4 বার অফিসের নিচে ঘুরে আসে না। আমরা যেটা করি, আমরা নিজেরাও জব করার সময় একটু নিচে ঘুরে টুরে আসলে মনে হয় একটু অফ টাইমে ভালো। হ্যাঁ, তো সব দিক থেকে আমি বলবো যে মেয়েদের এখন আস্তে আস্তে আসছে, বাট খুবই কম। তবে আমি মনে করি যে আরো আসা উচিত। এই জন্য আমরা যেটা করেছি, আমরা যেমন বেসিস স্টুডেন্টস ফোরামে আমরা যে আমাদের যে কমিটি হয় 9 জন করে, সেখানে 2 জন মেয়ে আসলে বাধ্যতামূলক 2 জন করে মেয়ে থাকতে হবে, এবং তাদেরকে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমরা মেয়ে ভলেন্টিয়ারকে আগে সুযোগ দিই, তারপর ছেলেদেরকে সুযোগ দিই। এভাবে করে আমরা চেষ্টা করছি মেয়েদেরকে আসলে সামনের দিকে নিয়ে আসা। ঠিক আছে, আমরা বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবার ফিরছি। ফিরে এলাম বিরতির পর। অদিতি এবং কিবরিয়ার সাথে আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। আজ আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন তরুণ উদ্যোক্তা আরিফুল হাসান অপু। চলুন দর্শক, তার কাছে ফিরি আমরা আবারও। নিজে কাজ করছেন, একই সাথে অন্যদের কাজের মূল্যায়নও করছেন, বিচারক হিসেবে বেশ কিছু জায়গায় দায়িত্ব পালন করছেন আপনি, এবং আপনার নিজের যেটা সেক্টর বিজ্ঞান তথ্য প্রযুক্তি, সেই রিলেটেড বিভিন্ন প্রতিযোগিতাগুলোতে আপনি বিচারকের দায়িত্ব পালন করছেন। একটু শুনি এই বিষয়ে। বিচারক হিসেবে আসলে আমি প্রায় এই পর্যন্ত 44টা দেশীয় এবং আন্তর্জাতিক প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম। সেখানে সায়েন্স ফেয়ারও ছিল, আইটি ফেয়ারও ছিল, বা এছাড়াও আরো অনেক ধরনের আপনার বিজনেস কম্পিটিশন, ইনফরমেশন টেকনোলজি বিজনেস কম্পিটিশনও ছিল। তো এটা আমার একটা খুব ভালো লাগার জায়গা, যেহেতু আমি ছোটবেলা থেকে আমি এক সময় নিজে এই কম্পিটিশন গুলি করে এসেছি। তো এই ক্ষেত্রে এই বিচার কাজগুলি আমি খুব এনজয় করি। আর এই বিচারের মাধ্যমে আমি মনে করি যে একজন সঠিক লোককে যদি আপনার তুলে আনতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে আমি এমন কিছু আপনার পার্টিসিপেন্ট পেয়েছিলাম, তারা এখন যার যার জায়গায় খুব ভালো ভালো অবস্থানে আছে। ইভেন 2-1 রিসেন্টলি নাসা থেকেও ঘুরে আসছে। তো এগুলি অনেক সময় বিচারকের বাইরেও এদেরকে মেন্টরিংও আমি করেছি। তো সেক্ষেত্রে এই জায়গাটাও আমার একটা ভালো লাগার জায়গা, আমি যখনই সুযোগ পাই। জি, আরেকটা জায়গা আছে মার্শাল আর্টের জায়গাটা একটু পরে আসতে চাই। আমি একটু সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি টেকনোলজির সাথে আছেন লম্বা সময় ধরে। সম্ভাবনার জায়গাগুলো কি? এখন আমরা খুব সহজেই একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাই, আমরা খুব সহজেই জানি যে আমার একটা প্রবলেম হয়েছে, কোথায় আমি নক করব, সেটা ইন্টারনেটের কল্যাণেই হয়তো সম্ভব। একজন কৃষক থেকে শুরু করে একজন প্রফেশনাল, হাই লেভেলের প্রফেশনাল, সবাই এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন। শুধু ইন্টারনেট কি সুযোগ সুবিধা নেওয়ারই জায়গা, নাকি সুযোগ সম্ভাবনা সৃষ্টি করারও জায়গা? আর যদি সেটাই হয়ে থাকে, তাহলে সেক্টরগুলো কি কি? আচ্ছা, ইন্টারনেটে আসলে এখন প্রায় 250-র অধিক সেক্টর আছে যেখানে আমরা খুব ইজিলি কাজ করতে পারি। আমাদের দেশে মনে হয় 20-25টা সেক্টর আসলে কাজ হয়।
তো সম্ভাবনার মধ্যে আমি সবার আগে বলবো ফিমেল যারা আছেন ওনাদের জন্য একটা বিশাল সম্ভাবনা হচ্ছে একটা আইটি সেক্টর। কারণ আপনি জানেন যে অনেকেই হয়তো ক্যারিয়ার বাদ দিয়ে নিজের আপনার ফ্যামিলি, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। জি। তো তাদের জন্য কিন্তু এটা বড় অপরচুনিটি যে তারা বাসায় বসেও কিন্তু আপনার ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস নিয়ে কাজ করতে পারে। ইভেন অনেকে করছে, অনেক হাউসওয়াইফ বাসায় বসে লোগো ডিজাইন করছে, বাসায় বসেই আপনার কন্টেন্ট রাইটিং করছে, ট্রান্সলেট করছে। এরকম অনেকগুলি সেক্টর আছে যেখানে আসলে, কারণ আমাদের মা বোন যারা আছে ওনারাই কিন্তু আমাদের এই সেক্টর একটা বড় অংশ কিন্তু গ্রোথে আপনার কাজ করতে পারে। এর বাইরেও আসলে অনেকগুলি সেক্টর আছে যেখানে ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস এর মাধ্যমেই আপনার কাজ করা সম্ভব। যেমন খুব ইন্টারেস্টিংলি আপনার জার্নালিস্টদের জন্যই বলবো, ধরুন যারা আজকে জার্নালিস্ট করে তারা কিন্তু জার্নালিজমের অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলি আপনার অনলাইনে করা যায়। ফর এক্সাম্পল আপনার কন্টেন্ট রাইটিং এর কথাই ধরুন, যারা লেখালেখি করে, যারা আপনার প্রিন্টিং এ আছে বা জার্নালিজম করে, ওনারা কিন্তু এই সেক্টরের মাধ্যমে কিন্তু আপনার একটা বড় ধরনের আর্নিং ওনারা করতে পারে। এটা লোকালও আছে, ইন্টারন্যাশনালও আছে। লোকাল অনেক কোম্পানির জন্য কিন্তু ওনারা কাজ করতে পারে এবং ইন্টারন্যাশনালি অনেকেই কিন্তু এই ধরনের কাজ করিয়ে থাকে। তো এই জন্য বলবো যারা প্রত্যেকটা সেক্টরে, আপনি আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং বলেন, আজকে আপনি ট্রিপলি বলেন, প্রত্যেকটাতেই কিন্তু আপনার ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে গেছে। তো একটাকে আইটি বাদ দিয়ে কিন্তু আসলে কোনো কিছুই করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইনফরমেশন টেকনোলজি শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে তাদের জন্য, তা কিন্তু না। এখন প্রত্যেকটা সেক্টরে, এবং আপনি জানেন যে আপনার যেমন অ্যারাবিক যারা আরবি নিয়ে কাজ করে, তাদেরও কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে এখানে। তো সেই জন্য বলবো যে ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস এর মাধ্যমে প্রত্যেকটা সেক্টরের লোকজনই কিন্তু কাজ করতে পারে এবং আসলে এই কাজের মাধ্যমে আসলে আমরা উঠে আসতে হবে আমাদের কান্ট্রিটাকে আসলে। আর আপনার প্রতিষ্ঠানকে নিয়ে আপনার কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা আছে? আমার পরিকল্পনা হচ্ছে আমরা এখন বাংলাদেশের বাইরেও আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ার গুলিতে যাচ্ছি। যেমন আমি লাস্ট ইয়ার আমি গুগল থেকে ঘুরে আসছি, আপনার সিলিকন ভ্যালিতে গুগলের ইনভাইটেশনে তাদের অ্যাক্টিভিটি গুলি আমরা দেখে আসছি। এখন আসলে যেহেতু হচ্ছে অনেক বড় কিছু করা, তো এই জন্য বড় বড় জায়গায় আমরা যাচ্ছি, বিভিন্ন ফেয়ারে আমরা অংশগ্রহণ করি, ইউরোপে অংশগ্রহণ করি, আমেরিকাতে অংশগ্রহণ করি। আপনি জানেন যে আউটসোর্সিং মার্কেটের মধ্যে এই ইউরোপ এবং আমেরিকার মার্কেটটা সবচেয়ে বিগেস্ট মার্কেট। সেখানে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি, এখন বিজনেসটাকে এক্সপান্ড করার চেষ্টা করছি। তো মানে লোকালের সাথে সাথে ইন্টারন্যাশনাল আমরা যেতে চাই, এটা হলো আমার পরের ধাপ। কোনো ব্রড বেস প্ল্যান প্রয়োজন কিনা? লাইক আপনি যেহেতু বলছেন আউটসোর্সিং থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব, সেটা ঘরে বসেই সম্ভব, ইনফ্যাক্ট হচ্ছেও। এটা থাকে না যে একটা ইন্টারন্যাশনালি একটা বাজেট আছে যে কি পরিমাণ ইনভেস্ট হয় পুরো গ্লোবালি এবং সেখান থেকে বাংলাদেশ কত পার্সেন্ট আর্ন করছে। তো সেখানে যদি আমরা ন্যাশনাল ডোজটা আরো বাড়াতে চাই, তাহলে আপনার কি মনে হয় গভর্নমেন্টের পাশাপাশি বা গভর্নমেন্টেরই আরো কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন? ইনিশিয়েটিভের মধ্যে গভর্নমেন্ট এর মধ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন ধরুন ব্রডব্যান্ড যে প্রাইস, এটা কিন্তু অনেক কমে যাচ্ছে এখন, চলে এখনো অনেকের কমেনি। তো সেই ক্ষেত্রে ব্রডব্যান্ড ইন্টারনেট আরো বাড়ানো এবং একদম আরো আপনার চলে। আর সাথে সাথে হচ্ছে যে দক্ষ প্রফেশনাল বানানো, দক্ষ বানানোর ক্ষেত্রে আমার সংজ্ঞাটা একটু ভিন্ন। দক্ষ হচ্ছে যে যতটুকু তার দক্ষতা অর্জন করতে পারে, যার ক্যাপাসিটি অনুযায়ী। আপনার যেমন ধরুন একজন যে ক্লাস 8 পাস বা ম্যাট্রিক পাস, তার সাথে বিএসসি ইঞ্জিনিয়ারের সাথে তো মিলিয়ে লাভ নেই। তাকে ক্লাস 8 বা ক্লাস 10 পাস যে তাকে ওই রিলেটেড যতটুকু দিলে সে আসলে অ্যাচিভ করতে পারবে, ওই ধরনের ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস গুলি যদি তাকে আমি ট্রেন আপ করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে আরো ভালো কিছু করতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের 15 কোটি 16 কোটির মধ্যে যতজন কর্মক্ষম সবাই কিন্তু আসলে ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস নিয়ে কাজ করতে পারে খুব ইজিলি। জি, আমরা শেষ দিকে চলে এসেছি এবং যে প্রসঙ্গে বলছিলাম যে মার্শাল আর্ট প্রসঙ্গে একটু পরে আসি। বিচারকের দায়িত্ব আপনি মার্শাল আর্টের ক্ষেত্রেও পালন করেছেন অনেক জায়গাতেই, সে সম্পর্কে একটু বলুন, কোথায় কি? আমি আসলে বিচারক হিসেবে আমি আপনার বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশন আয়োজিত সবগুলি অলমোস্ট আমি প্রায় 8টা ন্যাশনাল কম্পিটিশন আমি ছিলাম। এর বাইরেও আমি বাংলাদেশ গেমস সহ লাস্ট এসএ গেমস, আমি আগামী মাসে অনুষ্ঠিত এসএ গেমস আমি যাচ্ছি বিচারক হিসেবে, আপনার জুনিয়র বিচারক হিসেবে যাচ্ছি। আপনার ইন্ডিয়াতে এটা হবে, আমাদের বাংলাদেশ টিম যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রায় 100-র অধিক অ্যাবাউট আমি আসলে আপনার জাজ হিসাবে আমি এ পর্যন্ত করেছি।
আপনার এখন কি judgment করেছি। নিয়মিত প্র্যাকটিস করা হয়? হ্যাঁ, নিয়মিত আমি প্র্যাকটিসে আছি। তারপরেও জাজে আসলে যাওয়ার পরে প্র্যাকটিসটা তুলনামূলকভাবে জাজমেন্ট এরিয়াতে একটু বেশি হয়। আপনি জানেন যে ওইখানে কন্টিনিউয়াস কিন্তু বিভিন্ন ধরনের পয়েন্টিং নিয়ে করতে হয়। এবং আমার সবকিছু যদি ঠিক থাকে, বাংলাদেশ থেকে আমি নেক্সট ইয়ারে আমি ইন্টারন্যাশনাল জাজের জন্য এক্সাম দিতে আমি বেজিং এ যাব। এটা অলরেডি আমার নাম। ব্ল্যাক বেল্টের পরে তো আরো বেশ কিছু বেল্ট থাকে, ওগুলো পাওয়ার জন্য কোনো চেষ্টা বা কোনো ধরনের? আসলে না, ব্ল্যাক বেল্টের পরে কিছু আপনার ড্যান থাকে। তো আমি মনে করি যে আসলে ব্ল্যাক বেল্টটাকেই যদি আমরা ভালোভাবে আপনার প্র্যাকটিস করি, বা ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে যেমন আমার টার্গেট কি ছিল, আমি এটাকে নিয়ে বসে থাকবো না, আমি এটাকে ছড়িয়ে দিব সব জায়গায়। যার জন্যই আসলে আমার আপনার একটা স্কুল স্কুল, প্রতিষ্ঠা হ্যাঁ করেছেন একটা স্কুল আমি আপনার চাইনিজ কিক বক্সিং আপনার স্কুল, এটা আপনার ঢাকাতে আমি করেছি বাচ্চাদের জন্য। এটা ক্লাস 1 থেকে ক্লাস 6 এর বাচ্চাদের জন্য। তো আমি মনে করি যে আপনার ওইটা হচ্ছে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যতটুকু জানলাম ততটুকু মিনিমাম আমি আমার সোসাইটিতে কন্ট্রিবিউট করি। তা আপনি জানেন যে বাচ্চাদের যে আপনার সুস্বাস্থ্যের জন্য আজকালকার বাচ্চারা তো আপনার রুম থেকে বেরিয়ে হয় না, গেমস খেলে, মোবাইল টিপে, সারাক্ষণ টিভি দেখে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই স্কুল যদি ওরা আসে, অন্তত মিনিমাম তারা এন্টারটেইনও হবে, তাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে। জি, নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা কোনটা নিয়ে? এই মার্শাল আর্ট নিয়ে? মার্শাল আর্ট নিয়ে হ্যাঁ, মাঝে মধ্যে তো নেগেটিভ হয়, যে আপনার মনে করে যে আপনার মার্শাল আর্ট এটা আবার কি, এখন দেশীয় অস্ত্র বা অনেক কিছু আছে অনেকের কাছে। তারপর আমি বলবো যে আপনার মার্শাল আর্ট শুধুমাত্র যে আপনার মারামারি তা না, এটা একটা আর্ট, এটা একটা কৌশল। জি। আর এটা নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো নেগেটিভ আপনার থাকলেও, সেটা প্রতিটা জিনিসেরই আছে। নেগেটিভ থাকলেও পরবর্তীতে যদি আপনার বুঝিয়ে বলা যায় আসলে মার্শাল আর্টটা কি, এটা নট অনলি মারামারি, এটা অলসো গুড প্র্যাকটিস ফর ইউর হেলথ। জি, আপনি এই যে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজ করছেন লম্বা সময় ধরে, মার্শাল আর্ট এখনো নিয়মিত প্র্যাকটিসে রেখেছেন, বিচারক হিসেবে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তো ফ্যামিলিকে নিশ্চয়ই সময় দেওয়ার মতো সময় হয় না, নাকি সেটা ব্যালেন্স করে চলার? খুবই কম আসলে। এটা নিয়ে তো সব ফ্যামিলির, আপনি জানেন যে আমরা যারা এই লাইনে থাকি সবারই একটু কমপ্লেইন থাকে, হ্যাঁ। কমপ্লেইন থাকে, একটু কমই দেওয়া হয় আসলে। আপনার স্ত্রী সম্ভবত একজন স্থপতি, জি। তো তার কাজে আপনার কিংবা আপনার কাজে তার কি সহযোগিতা পাওয়া আসলে যায়? তার কাজে বলতে কি, আমি তো তার কাজের সময় খুবই কম আসলে আমার, যেহেতু বরং উল্টাটাই হয়, আমার কাজে সে সব সময় সাপোর্ট দিয়ে থাকে আর কি। তো এবং দিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাজের জন্য শুভকামনা থাকছে এবং একই সাথে আইটি সেক্টরে আপনার অবদান আরো বৃদ্ধি পাবে, এই শুভকামনা থাকছে। থ্যাংক ইউ আপনাদেরকেও আমাকে আনার জন্য। আর আশা করছি আপনাদের এই প্রোগ্রাম কন্টিনিউ চলতে থাকবে এবং দেশের সবাই আসলে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হবে। থ্যাংক ইউ। জি, দর্শক, আমরা প্রথম ঘন্টা শেষ করলাম। সবশেষে মানে প্রথম ঘন্টা শেষে একটা কথাই বলার আছে যে তথ্য প্রযুক্তি ছাড়া আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া এই সময় খুব কঠিন। আমরা যেন তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে পারি সবাই নিজেকে। আমরা এই মুহূর্তে মাছরাঙা সংবাদ জানবো এবং তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে, তারপর আবারও ফিরে আসবো রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। চলে যাচ্ছি নিজ স্টুডিওতে সাব্বিরের কাছে। সাব্বির। ধন্যবাদ কিবরিয়া। ধন্যবাদ। জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। দর্শক